আলাদা করে যদি টাকায় মধ্যম শ্রেণীর স্কুল পড়ালেখা করছি। আমরা স্টুডেন্টের সংখ্যা আছে 400 জনে আমরা দিয়েছিলাম, টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। এর মাঝে মাত্র 200 জন 50 জনে ফাইনাল করতে হয়েছিলাম। এর মাঝে আমার আছে 3 নাম্বার। তো আমি মনে করছি মোটামুটি ভালো করছি। 200 জনের মাঝে 3 নাম্বার অবস্থা খারাপ না। ইন্টারভিউ যাওয়ার পরে সবথেকে টার্নিং পয়েন্ট একটা যে কোন স্টুডেন্টের ভিতরে এইচএসসি হওয়ার পরে আসলে কাউকে বেশি মনের মাঝে আলাদা রং ধরছে। এখন দেখা যাচ্ছে যে যার কারণে আমার পড়ালেখা পালা পজিটিভ প্রোগ্রাম পারছি না এবং আমি এইচএসসি এমন করে রেজাল্ট করছি যেটা যে কোনো কিছু করা সম্ভব নয়। মনে রাখবেন জীবনের যে কোনো সাকসেসফুল না কোনো ক্ষেত্রে কামনা নেই। আমি যদি এইচএসসি যদি ফার্স্ট না করতাম আজকে আমি কারণ বিবিসির যে ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া একটা তুমি এইচএসসি কমপ্লিট করতে পারো। তো দেখো আমার সিগ্রেট এ প্লাসের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার জীবনের যে চেঞ্জ করতে যে হেল্পটা করছে এইচএসসি সিগ্রেট এ প্লাসের মধ্যে আমি কোনো গোল্ডেন এ প্লাসের মধ্যে কোনো পার্থক্য দেখি না। আর আমার আমেরিকার যে সবচেয়ে বেশি সাহায্য করছে সিগ্রেট। তার মানে আমি খুবই হ্যাপি এবং আল্লাহর কাছে আমি বারবার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তুমি আমার পাস করেছে। আমি ইংলিশও ডিগ্রি পেয়েছি। আজকে আমি মাশাআল্লাহ ইংলিশে পুরো কম বেশ পারতাম পারি করিও হেল্প করতাম পারি করিও আমি এই দেশে পড়ালেখা কমপ্লিট করতাম পারছি। কিন্তু অথচ আমি এইচএসসি ইংলিশও আমি ডিগ্রি পাইছি কোনো মধ্যে আমি নিয়ে পাস করছি। আমার এটাও ইউপিএসসি পরীক্ষার দিন আমি বাংলা পরীক্ষা যখন দিই তখন আমি চিন্তা করলাম যদি আমি একটা বার কবির নাম এবং কোন কথা কিন্তু ওই শব্দটা যদি মনে রাখতাম পারতাম অতটা যদি লিখে দিতাম তাইলে তো আমি 2-4 পয়েন্ট একটু বেশি পাইতাম। অথচ আমি একজন লেখকের নামটাও পড়ছি না বাংলা কিন্তু বইটাকে উল্টাইছি বলি তাও মনে হয়। এর লাগে আমি যারা একটু পাস করছো ভালো রেজাল্ট উপর বাদ রেজাল্ট এইচএসসি একটু ভালো করে পড়ালেখা ও কারণে যে আমরা দেশের স্কোপটা খুবই লিমিটেড স্কোপ, যার কারণে এই জায়গাটার মধ্যে সবথেকে ফোকাস করতে গেছে। ফোকাস করা যায় কি লাগে তুমি দেখবা যে তুমি বইয়া পড়ালেখা করলে তোমার লাগে ব্যক্তিকে বইয়া তোর বাচ্চা তোমার তো ফোকাস করে আমার রাখতো না। এর লাগে আর সংস্থা খুবই দরকার। এরা জানে ব্যক্তিগতভাবে দিয়া ও টাকা করুন এরা বুঝাই বা একটা সুযোগ হয়ে তার এইচএসসি পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষা অথবা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিত অথবা শাহজাহান ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিত তার খুবই দরকার। এরা গিয়ে যখন 20 জনের 10 জনের 30 জনের পালা পাচ্ছেন ঠিক আছে যখন বুঝেই করতে হবে। আমি এমন এক জায়গা থেকে উঠে আইছি যে আমার সকাল শুরু হইতো দরবার ভূমিয়া আমার বিকালটাও শেষ হইতো দরবার ভূমিয়া রাত্রে একটা হয়তো অসুবিধা পাওয়া যায়। বাট আমি আনহেপি না ও কারণে আনহেপি না যে আজকে আমার এই জিনিসগুলো সমস্যার কারণে আমি খুলতাম আমি রিয়েলি প্রাউড যে আমি এই সমস্যা থেকে বাড়িয়ে দিতে পারছি, এই জায়গা থেকে আমি বাড়িয়ে দিতে পারছি। তার মানে আমি বুঝি যে আসলে একটা স্টুডেন্টের কোন কোন জিনিসের দরকার। তার কারণে যদি তুমি 10 জন টিচারকে নিয়ে দিয়া দিলে প্রত্যেক সাবজেক্টে একজন করে আর এটা যদি পড়ার সুযোগটা না পায় তাইলে তো তার 10 জন 50 জন টিচার দিল একটা গ্যারান্টি পরিবেশটাও আমরা ভালো করতে পারি কোন কারণে যে আমরা নেক্সট জেনারেশনকে ভালো দিতে পারি। আমরা আসলে কিন্তু আমরা লাগাও গান করে সাকসেস আমাদের যদি মূল্যায়ন করা লাগে আমরা কোনো সাকসেস না ওখানে সাকসেস না। আমার বাড়ি থেকে করা লাগাও মূল্যায়ন প্রাইমারি স্কুল ওখানে একটা ওয়ান স্টুডেন্টে আপনি একটা মা বাপকে কিলাকান তার বাচ্চারে 2 কিলোমিটার জায়গা হাইওয়ের মাঝে ভেরি ডেঞ্জারাস হাইওয়ে ও হাইওয়ের মাঝে তার বাচ্চাটারে 2 কিলোমিটার জায়গা আটকে রেখে দেবো আমি যদি আর আমি তো পড়ালেখা করতাম না কারণ যে কোনো একটা দাঁড়িয়ে এনি টাইম অ্যাক্সিডেন্ট দিতে পারে। আমরা বাড়ি লাগলাম আমি কেমন লাগলো আমাকে আমাদের স্টুডেন্ট পড়ানো করছে আমি খুশি লামাগাঁও কলেজ করা তারা কাই আমাদের কলেজ করার মানুষ আসলে কাই আমরা প্রতি দয়া আছি আমরা সুযোগ দিচ্ছি যে তারা স্কুলে গিয়ে পড়তাম করছে। এখন কিন্তু আমরা এখনো আমরা গ্রামে থেকে সাকসেস না গেলে ও কারণে যে আমরা এখনো যেসব জায়গায় ফোকাস করা উচিত এই জায়গায় ফোকাস করতাম না। আমরা আয় প্রবাসী এখন আওয়ার পরে গিয়ে একটা সুন্দর ফুটবলের আয়োজন করি। ফুটবলের আয়োজন করা যে খারাপ আমি এটা করিলাম না। ফুটবলের আয়োজনে যে পরিমাণ টাকা খরচ করি সম পরিমাণ টাকা যদি আমরা স্টুডেন্ট উপর পিছনে খরচ করি তাহলে আমরা কোনটাও তারা লাগে বালা টিচার এখন নিয়োগ একবার দিয়েছে কারণ শাহজাহান ইউনিভার্সিটি ভেরি ক্লোজ টু একবার খাদ্য আমরা 15 মিনিট লাগে না বালা করি
আমরা কিন্তু পারি না যে আমরা 10টা সাবজেক্ট লাগে আমরা গ্রাম করে একটা প্রতিষ্ঠান করে তুলতাম। আমরা তো নালাগাঁও গ্রাম একটা বিশ্ববিদ্যালয়, আমরা নালাগাঁও গ্রামটা একটা হাই স্কুল, আমরা নালাগাঁও একটা কলেজ সম্ভব সম্ভব যে আমরা প্রত্যেকটা সাবজেক্টের লাগে একটা স্কুল লাগবো এবং আমার পরে কি অক্ষর লেখা চেষ্টা আছে আর টার্গেটে আমরা বিজ্ঞান করবো, একদিন ফিজিক্সও লাগে একটা টিচার আনবো, একদিন কেমিস্ট্রি লাগে একটা টিচার আনবো, একদিন ম্যাথও লাগে একটা টিচার আনবো, একদিন ইংলিশও লাগে একটা টিচার আনবো, একদিন বাংলা লাগে একটা টিচার আনবো। আমাদের আমরা দুটো টিচার আমরা তোমার আমরা আমি যেমন আমার কোর্সটা কমপ্লিট করি করার পরে আমার সামনে বইয়া জানি না বছর আমরা আয় 2 মাস থাকি 1 মাস থাকি চলে আবার থাকি বছর 12 মাসের মাঝে 10 মাস থাকি 2 মাস থাকি আমার সম্বন্ধে হয়তো অত মায়াও হইতো না অন্য ভাষা নয়, কিন্তু আপনারা আরো শুধু আসতাম আমি আপনারা সকলকে বলতাম পারবো আপনারা আপনারা মা বাপে স্কুল ভালো লাগে আমার ভালো লাগছে না, কিন্তু যখন গাড়ি স্কুল সাদাও আর বাদে বুঝতাম আছে তো আমরা বাইরে গেছি বাইরে যেমন আমরা করতাম পারছি না জীবনের থাকি কাম করা লাগছে 16 বছর থেকে কাম করা লাগছে কাম করছি এখানে অনেকটা জিনিস আছে যেমন হয়তো পরিবেশ পাওয়া যায় সাকসেস খালি পড়িয়ে যে আমি ইঞ্জিনিয়ার আমি কোথায় আরো শুরু করলাম পালার দিয়ে আমার বিভিন্ন দেখা যাচ্ছে বিভিন্ন মানুষের বিমল দান মাসাই মন না আমারটা যদি চলো না আপনার সাকসেস নাই সহজে সবকিছু বলতে পারবো আর সহজে করে যাচ্ছে আমরা আমরা পর অকল থেকে পর পাইছে জীবন আমরা কত সময় নষ্ট করবো আমি ওখানে আমাদের দেখছি অনেক মত আছে আমরা লাইফ 60-70 বছর বয়স থাকে এর ভিতরে 60-70 মারা যায়, কিন্তু 25 বছর দায়িত্ব কোন 25 বছর দায়িত্ব বাড়িও জীবন খেলাধুলা এই সেই নষ্ট করে আমরা কথা বলবো 25 বছর থাকে কর্মজীবন যে 25 বছর খারাপ করে তুমি তোমার লাইফও বানাইতে দরকারিতে লাগিয়েছে 25 বছর সময় দিব ওখানে আমরা বলছি এর মধ্যে দেখা যায় যে আমরা আরো মনে হয় 5-7 বছর ফেসবুক টুইটার ইউটিউব টিকটক জান না কেন না করতে পারতাম না, কারণ টেকনোলজি এমন একটা জিনিস হয়েছে আমরা তো আরো বিভিন্ন না শিক্ষিত না অনেক কিছু হয়েছে within 20 years আমরা more than 50% people are educated for you because of this social media and over Facebook over and আমি তো আমার জীবন যদি সাইকেলটা নষ্ট করে যাই টেলিফোনের মাধ্যমে তো এই সাইকেলটা সাইকেল আমি কাম করলে তো সাইকেলটা একটু শেষ হয়ে গেলে বাজার না আমার অনুরোধ থাকবো যে আমরা ঠিক আছে যে আমরা কোনো কিছু বলতে পারতাম না আমার বাবা মুসলিম দিকে বড় হয়েছিল আমি ব্যাংকিংটা দিচ্ছি যখন তার অবস্থা এভাবে চিন্তা স্টার্ট করেছে কিন্তু আমার মধ্যে চেঞ্জ হওয়া লাগে আমরা চেঞ্জ দিয়েছি আমরা এটা না যে আপনারা এগুলো কথা না করুক লিমিটেশন আমি আসলে সময় আপনার আমল একটু করে সাধারণত যুবকের মানব গাড়ি মানুষ আমি একটা জিনিস আপনারা মানুষের মানুষ আমার খেলাধুলা করছে খেলাধুলা করছি না আমি আপনারা আমি আপনাদের সহযোগিতা করবো আমি আপনাদের
আমি দোয়া করবো আপনারা সুস্থ রাখবেন। যতদিন মানে আমি মানুষের খাবার পারি বা পারা করে এগুলো আমার আমরা কথা না বলে মনোযোগ সহায়ে অতিথির কথা শুনে মনে হয় আপনাদের জীবনে অনেক কথা আসবে। যে কথা বুঝিয়েছেন অত্যন্ত হৃদয়ের পরিষ্কার যেগুলো প্রত্যেকটা ছাত্রের ভবিষ্যৎ ড্রাইভের সাথে গুরুত্বপূর্ণ। বিদায় আমরা প্রবাসীদেরকে যারা আজকের এই মাটিতে জন্মগ্রহণ করে বিভিন্নভাবে দেশে বিদেশে গিয়ে ডিগ্রি অর্জন করেছে, তারা আপনাদের কাছে ইতিহাস একটা ইতিহাসের আপনারা সাথে রয়েছে। যে কথাটা উনি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন, যারা ফেল করেছে তাদেরকে নিয়ে যাদের চিন্তা ভাবনা করা প্রয়োজন, সত্য বাস্তব করা। আমি যে একটি কথা বলবো সময় নাই, অত্যন্ত সংকীর্ণ সময়টুকু, বাট আমি প্রমাণ দিতে পারতেছি আপনাদের সামনে ফেল করার যে একটি ছাত্র ইতিহাসটি। আজকে বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে চাকরি করে আমাদের প্রিয় ছোট ভাই আমাদের গ্রামে, সেও একদিন মেট্রিক ফেল করেছিল, আর তার বাবা ছিলেন বাংলাদেশ ব্যাংকের আপনার প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা। সে আমার কাছে আসছিল পরামর্শ নেওয়ার জন্য, নিয়ে বলছিলেন আমাকে যে সে ফেল করে তার মনটা ভেঙে গিয়েছে, সে আর পরীক্ষা দিবে না, আর পরীক্ষা দিতে চায় না। আমি তাকে আমার রুমে নিয়ে বুঝিয়ে বলেছিলাম যে পরবর্তী পরীক্ষা কত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। সে আমার কথা বলে নিয়ে পরীক্ষা দিয়েছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকে সে চাকরি করতেছে। আরো তিনজন ব্যক্তি রয়েছে আমার সুযোগে দেখা এবং জানা, যে ব্যক্তি আমাদের আশেপাশের একজন গ্রামের লোক, যে মেট্রিকে দুইবার ফেল করার পরেও তৃতীয়বার পরীক্ষা দিয়ে পাস করার পরেও সে ভার্সিটিতে চান্স পেয়েছিল, সাধারণ ইউনিভার্সিটিতে সে চান্স পেয়েছিল। এমনকি সে আজকে ইউকেতে বড় একটা পোস্টে এবং অফিসে চাকরি করতেছে। সেটাই আজকে আমাকে প্রমাণ করে দিয়ে দেবো যে ওরা ছাত্র যারা আছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, অত্যন্ত সত্য কথা। কারণ আপনাদের এই ডাক্তার শেষ ডাক্তার, এটা স্টুডেন্ট লাইফের শুরুর ধাপ। আপনারা শুরু করতেছে, মেট্রিক দিয়েছেন মাত্রই, সেকেন্ড ধাপটা আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছে এইচএসসি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে যে কথা বলবো সময় যত সংকীর্ণ, একটা কথা আপনারা মনে রাখবেন, কলেজে যেদিন আপনারা পা দিয়ে দিবেন সেদিন আপনাদের জন্য দুইটা রাস্তা তৈরি হয়ে যাবে। যেদিন কলেজে পা দিবেন সেদিনই আপনাদের জন্য দুইটা রাস্তা তৈরি হয়ে যাবে। একটা রাস্তা আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য তৈরি হয়ে আছে, রেডি হয়ে আছে, আপনার সুন্দর রাস্তা তৈরি হয়েছে। আর একটা রাস্তা আপনার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। ওই দুই রাস্তার প্রথমে দাঁড়িয়ে আছে দুজন ব্যক্তি, যারা আপনাদেরকে হাত থেকে ডাকবে। প্রথম রাস্তাটা যেটা হলো আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য, সেটা হলো কি আপনার লেখাপড়ার মান বৃদ্ধি উন্নত করার জন্য মনোযোগ সহকারে লেখাপড়া করা, সেদিকে মনোযোগ দেওয়া, ক্লাস ফুল টাইম করা। সেখানে আপনি মনোযোগ সহকারে আপনি যেখানে আপনি ফার্স্ট ধাপটা আপনি যেটা করেন না কেন তার থেকে আরো উন্নত লেখাপড়ার প্রয়োজন মনে আছে বা আপনার প্রয়োজন আছে বিধায় আপনি সেদিকে মনোযোগ দিয়ে আপনি ক্লাস করে আপনি লেখাপড়া করে যান, ওই রাস্তাটা আপনার অবস্থান করে রয়ে গেছে। আর দ্বিতীয় রাস্তাটা যেটা বলছি, আপনি রাজনীতির দিকে ঢুকে যাওয়ার পরে এই দুইটা রাস্তা তৈরি হয়ে যায়। রাজনীতির রাস্তা
আপনি বিপি হবেন, আপনি রাজনৈতিক ক্যাডা হবেন, অনেক বড় পদে যাবেন, এটা একটা রাস্তা। বাট যাতে আপনি গল্প আসতে যারা এখানে আসছেন, যাতে ওই রাস্তাতে কেউ না গিয়ে, ওই রাস্তা থেকে কেউ ভোট না করে আপনার কেরিয়ার তৈরি করার জন্য আপনি ওই রাস্তাটা তৈরি করবেন, এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখতে পাই প্রায় সময় যে ইউরোপিয়ানরা আমাদের দেশের স্টুডেন্টদের রাইট দর্শন দেওয়ার জন্য, তাদেরকে ডাইভার্ট করে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো বিষয় তৈরি করে তারা দিয়েছে আমাদের মধ্যে, যেগুলো আমরা যদি আজকে ইউরোপিয়ানরা অনেক আছেন আমাদের সামনে, ওরা সাক্ষী আছেন যে আজকে ইউরোপিয়ান স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে কিন্তু এই কালচারটা নেই, তারা এটা জড়িত নয়, কিন্তু আমাদের মধ্যে এটা প্রভাব সৃষ্টি করে দিয়েছে। যেমন স্টুডেন্ট রাইটদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়া ম্যাট্রিক এবং ইন্টার এজিটি রাইট। এই সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইন্টার ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয় তাদেরকে এভাবে মনে করা হয় যে ওরা রঙিন সানগ্লাস পরে চলে আসে, রঙিন সানগ্লাসটা পরে যখন রঙিন দেখা যায় তারা ওই মনে করে নিয়ে, বাট সেখান থেকে কিন্তু তাদের লাইফটা কিন্তু বিভিন্ন দিকে চলে যায়। কিন্তু বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আপনি দেখেন সেখানে গিয়ে ওই ইয়ারের ছাত্রগুলো যারা আছে তারা নর্মাল হয়ে গেছে, তারা কিন্তু আর আপনার ওই কালচারে পরিণত নয়, উশৃঙ্খল, অন্য স্টেজ চলাফেরা করা, অন্যরকম চলাফেরা মগ্ন হওয়া, সেটা তাদের মধ্যে থাকে না। যখন আপনিও ইন্টার পাস করে বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে চলে যাবেন, তখন আপনিও তাদের মধ্যে শান্ত হয়ে যাবেন। বিদায় আপনার ক্যারিয়ার গড়ার জন্য প্রথম ধাপে আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমি এটা বলবো যে আপনারা যাতে আজকের এই মঞ্চে যারা আজকে অতিথি হিসেবে আসছেন, যারা আপনারা এখানে আছেন, আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই অনেক দিন আর আমার বিশেষ আবদার থাকবে আজকে আমাদের অতিথির কাছে, আজকে ডাক্তার দুজন আমাদের সামনে আছেন, যাতে বছরে একটা ফ্রি ক্যাম্প তাদের মাথাদের মধ্যে তৈরি করে দেওয়া যায় কিনা স্টুডেন্টদের ফ্রি চিকিৎসার জন্য। আর যেসব ছাত্রছাত্রীরা লেখাপড়ার খরচের জন্য তারা সমস্যা পড়ে যান বা যারা লেখাপড়া বন্ধ হয়ে যায়, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আল বারাকা সংস্থার সহযোগিতা নেবেন, তারা সবসময় এগিয়ে আছে। আজকে এই অনুষ্ঠানটা সাকসেস করার জন্য আমার খুবই উদ্যোগ এবং আগ্রহ ছিল। আল বারাকা সংস্থার সর্বোচ্চ পরামর্শ ছিল, আমি ছিলাম যে আমার মনে সৃষ্টি ছিল যে ডাক্তার মন্দিরা দেশরা আছে, ব্যারিস্টার এনাম দেশরা আছে, আরো কয়েকজন দেশরা, সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। ব্যারিস্টার এনাম এমনকি আরো যে একজন প্রবাসী তাদেরকে একটু করার জন্য, তাদেরকে করতে পারি না, তাদের সময় সম্পূর্ণ করার জন্য তারা চলে গেছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই ডাক্তার আলমগীরকে যে সে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে, এমনকি আমাদের ডাক্তার শরীফ সাহেবকেও ধন্যবাদ জানাই যে উনি আজকের এই ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমি আর সমস্ত না করে এখানে সর্বোচ্চ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সময় সময় করে কিছুক্ষণ মধ্যে আলাদা হয়ে যাবে। সমাজ উপস্থিত হয়ে পড়বে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষক যারা ফরিদুর রহমান সাহেব, জনাব ডাক্তার ফরিদুর রহমান সাহেবকে বক্তব্য পেশ করার জন্য আজকের সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি দাখিল উত্তীর্ণ এবং দিক সম্পন্নকারী ও প্রবাসীদের সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করে আল বারাকা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা এই যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, এটাই তারা প্রমাণ করেছে যে তারা যে কোনো বড় অনুষ্ঠান আয়োজন করতে পারে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটি সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমার এতই ভালো লেগেছে যে আপনাদের অনুষ্ঠানে এসে যে এত বড় একটা আয়োজন আপনারা করতে পেরেছেন, আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
আর আজকে যারা সংগঠিত হবেন, বিশেষভাবে ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো, প্রত্যেক মানুষের জীবনে ব্যর্থতা আছে, ব্যর্থতা থেকে শিখতে হবে। অনেকে সুন্দর করে অনেক কিছু বলে গেছে, এগুলা মাথায় নিতে হবে। প্রত্যেক সাকসেসফুল মানুষের পিছনে ব্যর্থতা আছে, ফেলিওর আছে। এই ফেলিওর এবং ব্যর্থতা থেকে শিখতে হবে। আমি যদি ছোট্ট একটি ঘটনা বলি, আমি ক্লাস 7 থেকে 2 বছর লেখাপড়া ছেড়ে দিয়েছিলাম। অনেক আগে, আপনাদের জন্মের সবার জন্মের এখানে ম্যাক্সিমামের জন্মের আগে আমি 2 বছর লেখাপড়া ছেড়ে দিয়েছিলাম। আমি মনে করেছিলাম লেখাপড়া করে কি করবো, লেখাপড়ার মর্যাদাটা বুঝতে পারি নাই। কিন্তু মা বাবা আমাকে এত চাপিয়ে দিল যে না, লেখাপড়া করতে হইবে। পরে দেখা গেল আমি একসময় লেখাপড়া করি না। আমার প্রবাসী আমাদের অনেক ভাইরা আছেন, ওরা আমাদের দেশের সম্পদ। আমার ইচ্ছা ছিল যে প্রবাসী গিয়ে হয়তো খুব সহজ টাকা পয়সা আর্ন করতে পারবো। পরে লেখাপড়া ছেড়ে দিয়ে যখন আমি আমাদের ম্যাক্সিমাম আমাদের গ্রামের কৃষি নির্ভর ফ্যামিলি, আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ছিলাম। আপনাদের এখানে ইতিহাসটা বলার পিছনে আপনাদের শিখতে হবে কিছু, আমাদের কথা থেকে কিছু শিখে যেতে হবে এবং সংকল্প করতে হবে যে জীবনে সাকসেস হতেই হবে। আপনাদেরকে সাকসেস না হলে এই দেশ ও জাতি মেধাবী সন্তান কোথা থেকে পাবে? যার যার অবস্থান থেকে অবশ্যই সাকসেস হতে হবে। আমি যখন লেখাপড়া ছেড়ে দিলাম, তখন বাবা বললো যে তুমি যেহেতু লেখাপড়া করবা না, আমার অনেক জায়গা জমি আছে, তুমি শেষ করো। আমি বললাম খুব ভালো কাজ, আমার বয়স হয়তো 12-13। আমি বললাম খুব ভালো কাজ হয়েছে, আমি খুব মানে গ্রামে গঞ্জে খেলতে পারবো, দৌড়িতে পারবো, চলতে পারবো, কত ভালো লাগবে। তাই ছেড়ে দিয়ে আমি দিব্যি লেখাপড়া ছেড়ে দিয়ে মানে খেলাধুলা, একটু খেতের সহযোগিতা করা, গরু নিয়ে ঘোরাফেরা করা, এগুলো দেখে খুবই ভালো লাগে। 1-2 বছর পরে বাবা কি করলেন, দেখলেন যে ওই খেতের কাজটা যে লোকদেরকে দিয়ে করাচ্ছেন খুব ভালো হচ্ছে না, উনি সময় দিতে পারেন না, ভালো হচ্ছে না। পরে বললেন যে আমি কৃষি ক্ষেত্রে কাজ ছেড়ে দিব, বড় হলে। আমি বললাম তাহলে আমি কি করবো? তুমি তোমার মতো চেষ্টা করো, কি করবা। আমার বড় ভাই তখন সৌদি আরবে ছিলেন, বড় ভাইকে বললাম যে আপনি একটা ভিসা দিয়ে দেন আমাকে, আমি সৌদি আরবে চলে বললাম করতে শুরু করে। বড় ভাই বললেন এত কম বয়সে তো আসতে পারবো না, আরো কিছুদিন অপেক্ষা করো, তুমি কিছু শিখো। বড় ভাই কুরআনে হাফিজ ছিলেন, আবার ওই যে টেইলার্সের কাজে ভিসায় সৌদিতে গিয়েছিলেন। বড় ভাইকে বললাম তাহলে আমি টেইলার্সের কাজ শিখি। এখানে একটা থেকে একটা প্রসঙ্গ আনতেছি কেন, আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের জীবনের ব্যর্থতা থেকে সফলতা আসছে। আর এই সফলতা আসছে বিদায় এই যে মঞ্চে উপস্থিত যারা, ওদের সবার জীবনে ব্যর্থতা আছে এবং আজকে সফলতার কারণে আজকে সবাই মঞ্চে উপস্থিত হয়েছে। তো আমি যখন টেইলার্স কাজ শেখার জন্য গেলাম, যাওয়ার পরে দেখা গেল 3 মাস পরে আমার আর ভালো লাগে না। পরে আমার যে জায়গায় টেইলার্সের কাজ শিখবো, ওইখানে ভদ্রলোক ছিল, উনি মাদ্রাসায় থেকে ফাজিল পরীক্ষা দিয়েছেন এবং ডিগ্রি পরীক্ষা দিয়েছেন। উনি আমাকে দেখে বললেন যে খলিল তুমি এত সুন্দর একটা ছেলে, আমি এর চেয়ে আর একটু সুন্দর ছিলাম, এখন তো কালো হয়ে গেছি বয়সের কারণে। সবাই তো খলিল ডাক্তার বলে, খলিল ডাক্তার না হলে বয়স আছে। আমার এক ভাই বলেছে যে না বয়স নাই, বয়স আছে অনেক, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুস্থ করে গেছে এই কেবল। তো উনি বললো যে এত সুন্দর একটা ছেলে, তুমি লেখাপড়া করো না কেন? তোমার তো বাবার টাকা পয়সা আছে, এই আছে সেই আছে। আমি বললাম যে আমার বাবাকে এখন লেখাপড়া করতে দেয় না। এখন আমার বাবা বিরোধী যে আমি আর লেখাপড়ায় গেলে লেখাপড়া করবো না, হয় রাজনীতিবিদ হবো বা হাট করতে যাবো। কারণ উনি ইতিহাস নিয়ে দেখছে যে আগে আমি 7-এ যখন পড়ি কোনো রকম 27 নম্বর হলে আমার মনে হয় পাস করেছিলাম, কিন্তু আমি ক্লাস 5 পর্যন্ত 1 নম্বর ছাত্র ছিলাম। পরে দেখেন আমি 27-এ চলে গেছি, আমি 7 পাস করছি, আমার মনে আছে 87 সালে 27 নম্বর হলে। তখন বাবা বললো যে না তুমি তো আর লেখাপড়া করবা না, তুমি তো গিয়ে দেখা যাবে টুকর বাজার, তখন আমাদের হাই স্কুল ছিল টুকর বাজার যাওয়া আসা। আমরা এখন তো আপনারা ঘর থেকে বের হলে গাড়ি দিয়ে যাচ্ছেন, আমরা ম্যাক্সিমাম সময় আমি বলাউড়া গ্রামের ভিতরে আমার বাড়ি ছিল, ওই বাড়ি থেকে আমরা হেঁটে টুকর বাজার যেতে অনেকক্ষণ সময় লাগতো। তো বাবা বললো তুমি তো টুকর বাজার গিয়ে আবার 8টা দিনে লেখাপড়া করবা না, তুমি আর লেখাপড়া ছেড়ে দিছো, তুমি বিদেশে যাও বা দেশে কিছু করো। আমি বললাম না, আমি লেখাপড়া করতে হবে। তখন আমি কি করলাম, আমি রমজান মাস আর কোন মাসে আমি ভুলে গেছি, ওই 90 সালের রমজান মাসে আমি দেখি যে হঠাৎ করে আমার কুরআন বা যে নামাজ রোজা এগুলো অনেকটা ছুটে যাচ্ছে। এটা ছুটে যাওয়ার কারণে আমি
রমজান মাসে ওই যে দারুল ভর্তি হয়ে গেল। আর এখান থেকে আমার আল্লাহ মনে হয় আমার লাইফ চেঞ্জ করে দিল। দারুল ভর্তি হওয়ার পরে আমি ডিসিশন নিলাম যে না, আমি ক্লাস 8 ভর্তি হব, 8 ভর্তি হয়ে আমি লেখাপড়া করবো। আমি যেভাবে বাবাকে ওই স্যার বলে দিলেন, আমি বুঝলাম যে না, লেখাপড়া বেশি করবো। তখন থেকেই আমার ক্লাস মার্চে 90 সালের মার্চে আমি ক্লাস 8 ভর্তি হয়ে গেলাম। 8 ভর্তি হয়ে আমি দেখি ক্লাস 8 তো এলজাবরা এগুলা থাকে, প্লাস মাইনাস এগুলা। এলজাবরার গণিত পারি না, ইংলিশ পারি না, বাংলা ভালোভাবে পারি না, কারণ এই যে 2 বছর আমি লেখাপড়া ছেড়ে দিয়েছিলাম, তখন দেখা যায় আমি অনেক কিছু ভুলে গেছি। তখন আমি ভাবলাম যে না, আমাকে পারতেই হবে, আমার ব্যর্থতা থেকে আমাকে উঠতেই হবে। আমি কি করলাম, 24 ঘন্টা বইটাকে আমার চোখের সামনে নিয়ে আমি ঘুমাইতে পড়ছি, আমি খাইতে পড়ছি, আমি গোসল করতে পড়ছি। আমি মানে এমন কোন সময় নাই যে বই বাইরে আমার সময়টুকু দিয়েছি। তাহলে আমি এটা বলার উদ্দেশ্য হলো, আমি পরিশ্রম করেছি যে আজকে আমি ডাক্তার হই। এখানে একজন বলেছেন যে আমি অলরাউন্ডার, আসলে আমি এখনো শিখি, আমি এখনো অনেক কিছু করে যেতে হবে। আমাকে সামনের দিকে পাড়ি দেওয়ার জন্য দেশ ও জাতিকে এবং এলাকাবাসীকে দিয়ে অনেক কিছু দেওয়ার জন্য আমাকে অনেক কাজ করে যেতে হবে। তাহলে আমি যদি বলি আমার এখনো অনেক কিছু করার বাকি, তাহলে তোমাদের তো জীবন এখনো শুরু। তোমরা অবশ্যই পারবে। কে কি রেজাল্ট নিয়ে পাস করেছো এটা নিয়ে খুবই চিন্তা করবো না, চিন্তা করার দরকার নাই। জীবনে ব্যর্থতা আসবে, এই ব্যর্থতা থেকে কিভাবে উত্তরণ হবে এইটুকু না। প্রত্যেক ক্লাসে কিন্তু এইমিং লাইফ পড়ানো হয়, মাদ্রাসা থেকে শুরু করে সব ক্লাসে। এই এইমিং লাইফ পড়ানোর উদ্দেশ্য কি? জীবনে এইম করতে হবে যে আমি কি হবো। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বিসিএস ক্যাডার হবে, কেউ স্কুলের শিক্ষক হবে, কেউ রাজনীতিবিদ হবে। জীবনে এইম থাকতে হবে, কিন্তু সবার আগে লেখাপড়া। লেখাপড়া করে ভালো মানুষ হতে হবে। সবচেয়ে বড় লেখাপড়ার উদ্দেশ্য হলো যে আমাদেরকে ভালো মানুষ হতে হবে, সমাজের কাজ করে যেতে হবে। আমরা কেউ না কেউ সমাজে দাঁড়িয়ে যেতে হবে। এখানে যারা উপস্থিত আছো অনেক ছাত্রছাত্রী বাহিনী, আলহামদুলিল্লাহ আমি মনে করি এখান থেকে ম্যাক্সিমামই এই সমাজের অবদান রাখবে তোমরা ভবিষ্যতে। কি রাখতে পারবে নাকি? ইনশাআল্লাহ আমরা দোয়া করব তোমরা যেন জীবনে অনেক বড় হও এবং প্রত্যেক সফল ব্যক্তির জীবনী পড়বে। তোমরা মোটিভেশনাল স্পিচ পড়বে। সফল ব্যক্তিরা ব্যর্থতা থেকে সফল হয়েছে। এই পৃথিবীতে যত বড় বড় ব্যক্তি তৈরি হয়েছে তাদের জীবনে ব্যর্থতা ছিল। এগুলো যদি তোমরা না জানো তাহলে তোমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হবে না। তাই আমি বলবো তোমরা যাতে ভবিষ্যতে খুব ভালো লেখাপড়া করো এবং ভালো মানুষ হও, এই আশাটিও আমি তোমাদের কাছে ব্যক্ত করবো। আজকে এই আলবারেকা সমাজ কল্যাণ সংস্থা যেভাবে তোমাদেরকে সংবর্ধনা দিয়েছে, এই সংবর্ধনার উদ্দেশ্যই যে তোমরা উচ্চারিত হয়ে তোমাদের সামনের জীবনকে দেশ ও সমাজের কাজে নিয়োজিত করে এবং তারা এক সময় মনে করবে যে আমরা যে ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দিয়েছিলাম তাদের মধ্যে থেকে কেউ না কেউ এই সমাজের প্রতিষ্ঠিত হয়েছে। আমাকে হয়তো অনেকেই চিনেন, আমি এই বলগাঁও ছেলে। আমার ছেলেরা দীর্ঘদিন নামাজি ছিল, এখন অনেকদিন থেকে বন্ধ আছে, বাজারে বসি। আমার নামাজি বিয়ের জন্য আসলে অনেক মায়া। আমি এই যখন রাসেল আমাকে বলছেন যে ভাই আমাদের একটা প্রোগ্রামে আসতে হবে, আমি সাথে সাথে বলছি ইনশাআল্লাহ আসবো। আমি নামাজি বিয়ের জন্য আমার সবসময় মায়া থাকে। আমি পাশে আছি, আপনাদের পাশে আছি। আল্লাহর কাছে সমাজ কল্যাণ সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যে এত সুন্দর একটি মহৎ উদ্যোগ নিয়েছেন আর যে প্রবাসী ভাইদেরকে সম্বর্ধনা দিচ্ছেন। এই যে ডক্টর আলমগীর আছে, সে ফার্মাসিস্ট করেছে, আমি জানি, আমি ডাক্তার। তো আপনারা অনেকে বুঝবেন না যে সে বলছে 3 মাসে ফার্মাসিস্ট আছে, আবার 8 বছরের আছে। আমেরিকাতে একটা ফার্মাসিস্ট করা অনেক বড় কঠিন কাজ। সে যখন 3.something নিয়ে এসএসসি পাস করে এইচএসসি পাস করে আজকে সে ফার্মাসিস্ট ডক্টরেট ফার্মাসিস্ট। আর 8 বছর লাগে আমেরিকা ফার্মাসিস্ট কোর্স করতে, 8 বছর। এবং খুবই কঠিন, এমবিবিএস এর চেয়ে কম না, অনেক কঠিন এই সাবজেক্ট। এইটা সফল। এখানে দৌলত ভাই ছিলেন, দৌলত ভাই উনি কমিউনিটি নেতা, ওনারও সফলতা আছে। এখানে যে ভাইরা আছেন, আমি নাম করতেছি, সবাই আসলে সফল এবং সবাই এই মঞ্চে থেকে দেখেন, সবাই উপলব্ধি করতেছেন যে লেখাপড়া সুযোগ পেলে আবার পড়তাম। আমি এখনো পড়ি, আমি এখনো পড়তেছি, আমি আপনাদের সাথে বলতেছি আমি এখনো ছাত্র, আমি শিখি। তাই আপনাদেরকে শেখার কোনো সময় নাই, মানে অজুহাত নাই, শিখতেই হবে এবং নিজেকে জীবনের প্রতিষ্ঠিত করতে হবে। আলবারেকা সমাজ কল্যাণ সংস্থাকে আবারও ধন্যবাদ এবং উপস্থিত যারা আছেন এই ছাত্রছাত্রী
ভাই বোনেরা, সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আরেকটু আপনাদেরকে একটু ঘোষণা দিতেছি যে আমাকে ডক্টর হিসাবে যেহেতু এখানে এনেছেন, আপনাদেরকে আমি কিছু দিয়ে দেওয়া দরকার, বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে। এখানে সম্ভবত কয়েকজন সম্পন্ন করেছে, এখানে সম্পূর্ণ কয়েকজন সম্পন্ন করেছেন, তাদের মা বাবা সহ ছেলেগুলা বা মেয়েগুলা ঈদ সম্পন্ন করেছেন। আলবারাকা সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে যোগাযোগ করলে ঈদ সম্পন্নকারী মা বাবা এবং ছেলে মেয়ে ওদেরকে আমি ফ্রি চিকিৎসা দিয়ে দিব। আমি কারণ আমি একজন পুরানো হাফিজ মনে করি, আমার চেয়ে অনেক বড়। আমরা ডাক্তার